ঘটনাটা পড়তে পড়তে আমার শরীর হিম হয়ে গেল, আর আমার স্ত্রী ফ্যাকাশে মুখে শুধু আমাদের দিকে তাকিয়ে রইল। মিনিট পাঁচেক আমাদের মুখে কোনো কথা সরল না। প্রণবেশ আর আমি নিঃশব্দে সিগারেট খেতে লাগলাম। সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প জীবন্ত কঙ্কাল এর তৃতীয় পর্ব। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প জীবন্ত কঙ্কাল এর তৃতীয় পর্ব। কিছুক্ষণ পরে প্রণবেশ আমাকে বলল, ঘটনাটা শুনে তোমার কি মনে হয়? আমি বললাম, কনস্টেবলটি যদি বাড়িয়ে কিছু বলে না থাকে তাহলে নিঃসন্দেহে অদ্ভুত ঘটনা। অবশ্য আমার মনে হয় গুরুত্ব দেবার কিছু নেই, যতক্ষণ না ওই অদ্ভুত দর্শন কথাটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। অদ্ভুত দর্শন বলতে পুলিশটি কি বলতে চাইছে, যদি ওটা নিছক কথার কথা হয় তাহলে নাথিং সিরিয়াস, মাথা ঘামাবার কিছু নেই। কেননা হয়তো বাইরে থেকে আসা কোনো নতুন ছেলে পথ হারিয়ে দিশেহারা হয়ে ঘুরছিল। কিন্তু ওই যে বারে বারে ডাকলেও সাড়া দেয়নি, কাছে যেতেই অস্বাভাবিক দ্রুতগতিতে মিলিয়ে যায়, কথাগুলোর মানে কি? বললাম, ওর মানে সোজা, সম্ভবত গ্রামের ছেলে, গভীর রাত, পথ হারিয়ে দিশেহারা হয়ে ঘুরছিল। হঠাৎ পুলিশের হাঁকরানি শুনে এক দৌড়ে কোনো অন্ধকার গলির মধ্যে ঢুকে পড়েছিল, আর সাড়া দেয়নি। হয়তো ছেলেটা কালা, এছাড়া আর কি হতে পারে? আমার স্ত্রী ভয়ার্ত গলায় বললেন, হ্যাঁ গো, সুব্বা নয় তো? আমি জোরে হেসে বললাম, মাথা খারাপ নাকি? সুব্বা আসবে আমাদের গ্রাম থেকে এত দূরে কলকাতায় ট্রেনে চেপে? সেই সন্ন্যাসীটা ওকে নিয়ে ট্রেনে করে আসতে পারে তো? তা আসতে পারে, কিন্তু আশা করি সল্ট লেকে এসে পৌঁছতে পারবে না। কেননা সন্ন্যাসী ঠাকুরকে আমি ঠিকানা দিয়ে নিমন্ত্রণ করে আসিনি। আমার কথা শুনে গৃহিণী অনেকটা নিশ্চিন্ত হলেন। গৃহিণী নিশ্চিন্ত হলেও প্রণবেশকে দেখে মনে হলো ও যেন তখনও কি ভাবছে। আমি বললাম, কি হে, কি এত ভাবছ? ও তার উত্তর না দিয়ে টেলিফোনের রিসিভারটা তুলে নিল, তারপর ডায়াল করতে লাগলো। হ্যালো, জোড়াসাঁকো থানা, কমলেশবাবু নাকি? আমি প্রণবেশ কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। না না, খুন খারাপির ব্যাপার কিছু নয়, অন্য একটি ব্যাপার। আজকের কাগজে একটা খবর দেখলাম। হ্যাঁ, আমাদের জগদীশ ঘোষ ওই রকম কিছু একটা দেখেছিল। ও তো ভয়ে মরে যাচ্ছে, বলছে ভূত ছাড়া কিছু নয়। ওর কথা বিশ্বাস করে কাগজে খবর পাঠিয়ে দিলেন? কি খবর ভাই, এখানে আর সবাই ওর কথা শুনে খুব ভয় পেয়ে গেছে। ওদের ধারণা অলৌকিক কিছু। শেষে ওদেরই চাপে খবরটা বার করতে হলো। আপনার কি ধারণা? নিজে চোখে তো দেখিনি, তবে ও যেভাবে বর্ণনা দিচ্ছে তাতে কিছু যে একটা দেখেছে তাতে সন্দেহ নেই। এতদিন ও এত জায়গায় গভীর রাতে ডিউটি দিয়েছে, কখনো তো এরকম ভয় পাইনি। তাছাড়া তাছাড়া কি বলুন? তোমার মনে আছে কি না জানি না, বেশ কয়েক বছর আগে রেড রোডে এক পুলিশ অফিসার গভীর রাতে জিপ চালিয়ে যেতে যেতে রাস্তার মাঝখানে কিছু একটা দেখেছিলেন। সে খবর কাগজে ছাপা হয়েছিল। পুলিশের ব্যাপার বলেই ওটা আমি ফাইল করে রেখেছি। ইচ্ছে করলে একদিন দেখে যেও। তা না হয় দেখব। আপনি একবার ওই জগদীশকে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন? তা পারি, কিন্তু তুমি হঠাৎ এ নিয়ে এত ভাবছো কেন? তুমিও কি ওই রকম কিছু দেখেছো? না, তা নয়, এ নিয়ে পরে কথা বলবো। প্রণবেশ ফোন ছেড়ে দিল। আমি বললাম, একেবারে জোড়াসাঁকো থানায় ফোন করে বসলে? হ্যাঁ, যে দেখেছে সে ঠিক কি দেখেছে তা স্পষ্ট করে জানা দরকার। মনে হচ্ছে তুমি ব্যাপারটা খুব গুরুত্ব দিচ্ছ। এতক্ষণে প্রণবেশ একটু হাসল, বলল, দেখাই যাক না শ্রীমান জগদীশ কি বলে। কি জানি বাবা, আমার কিরকম ভয় করছে। এই বলে আমার স্ত্রী উঠে গেলেন।
পরের দিন সকালেই জগদীশ ঘোষ এসে হাজির হলো। আমাদের দুজনকে অ্যাটেনশন হয়ে লম্বা স্যালুট ঠুকে বেচারি বেচারি মুখে দাঁড়িয়ে রইল। ভেবেছিলাম এই রকম নিরীহ কনস্টেবলদের চেহারা যেমন হয়, অর্থাৎ কালো কোলো, মোটাসোটা, হেরে মাথা কিংবা বয়স্ক, এরও সেরকম চেহারা হবে। কিন্তু দেখলাম তা নয়। বেশ স্বাস্থ্যবান, স্মার্ট চেহারা, বয়সও অল্প। প্রণবেশ বলল, তুমিই তো জগদীশ ঘোষ? ইয়েস স্যার। বসো। কতদিন পুলিশের চাকরি করছো? 9 বছর পূর্ণ হতে 5 মাস। এখন জোড়াসাঁকোয় পোস্টেড? ইয়েস স্যার। এখানে কতদিন এসেছো? 2 বছর 3 মাস। এর আগে রাতে টহল দিয়েছো কখনো? অনেকবার স্যার। পরশুদিন রাতে কোথায় তোমার ডিউটি ছিল? গণেশ টকিজের কাছে, নতুন বাজার এলাকায়। সেদিন তুমি কিছু দেখেছিলে? ইয়েস স্যার। একটু গুছিয়ে বলো তো শুনি। জগদীশ একটু ভেবে নিয়ে বলল, ওই দিন রাত্রে আমি আর রাম সিং ডিউটি দিচ্ছিলাম। রাম সিং অন্যদিকে গিয়েছিল। আমি একাই বিবেকানন্দ রোডের মুখে দাঁড়িয়েছিলাম। সব দোকানপাট বন্ধ। লোডশেডিং কিনা জানি না, রাস্তায় আলো জ্বলছিল না। কাছে পিঠে জনপ্রাণীও ছিল না। আমার কিরকম ভয় ভয় করল। অথচ বিশ্বাস করুন স্যার, এরকম নির্জন রাতে কতবার তো ডিউটি দিয়েছি, কোনোদিন আমি ভয় পাইনি। ভয় তো একমাত্র ডাকাতদের। তার সঙ্গে যখন বন্দুক আছে আর রাম সিংও আছে, তবু কেন ভয় পেলাম আমি জানি না। মনে হলো খারাপ কিছু ঘটতে যাচ্ছে। আমি ঘাড় ফিরিয়ে এদিক ওদিক দেখছি। ঠিক তখনই দেখলাম একটা 13-14 বছরের ছেলে তরতর করে বিবেকানন্দ রোড ধরে যাচ্ছে। সে দৌড়াচ্ছিল না, হাঁটছিল, কিন্তু এত জোর হাঁটা যেন মনে হচ্ছিল দৌড়চ্ছিল। প্রণবেশ বাধা দিয়ে বলল, কোন দিক দিয়ে এলো ছেলেটা? সেটা স্যার লক্ষ্য করিনি, টেরও পাইনি। তবে যখন বিবেকানন্দ রোড ধরে বিধান সারণী মালিকতলার দিকে যাচ্ছিল, তখন অনুমান করি সে স্ট্র্যান্ড রোডের দিক থেকেই আসছিল। স্ট্র্যান্ড রোড শুনেই প্রণবেশ আমার দিকে তাকালো। ও বোঝাতে চাইল বোধহয় স্ট্র্যান্ড রোড মানেই হাওড়ার দিক থেকে। আমি কোনো মন্তব্য করলাম না। তারপর আমি স্যার প্রথমে ভেবেছিলাম ভিখিরিদের ছেলেটেলে হবে, যারা ফুটপাতে শোয়। কিন্তু সে যেভাবে জোরে জোরে হাঁটছিল, তাতে মনে হলো সে কিছু চুরি করে পালাচ্ছে। তখনই আমি হাঁক দিয়ে দাঁড়াতে বললাম, কিন্তু সে শুনল না। ফের হাঁকড়ে উঠলাম, তবু সে ফিরেও আমার দিকে তাকালো না। তখন ফের বাধা দিয়ে প্রণবেশ বলল, কি রকম চেহারা ছেলেটার? কি বলবো স্যার, বললে বিশ্বাস করবেন না। সির্ফ একটা নড়বড়ে কঙ্কালের ওপর যেন চামড়া ঢাকা। প্রণবেশ আবার আমার দিকে তাকালো। পরনে কি ছিল? অন্ধকারে ঠিক দেখতে পাইনি স্যার, তবে মস্ত লম্বা ঢিলে একটা ফতুয়া মতো। ড্রেসটাও স্যার অদ্ভুত। বেশ, তারপর বলো। 2 বার দাঁড়াতে বললাম, কিন্তু দাঁড়ালো না দেখে রেগে ছুটে গেলাম ওর কাছে। বোধহয় আমার জুতোর শব্দ পেয়ে ও একবারই শুধু ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। স্যার, বলতে গিয়ে এখনো আমার গায়ে কাটা দিচ্ছে। তার 2 চোখ যেন টর্চের বাল্বের মতো জ্বলছিল। কোনো মানুষের দৃষ্টি ওরকম হতে পারে না। আর মুখ সির্ফ একটা ছোট্ট মাথার খুলির ওপর চামড়া বসানো। গাল বলে কিচ্ছু নেই, যেন গালের মাংস কেউ চেঁচে তুলে নিয়েছে। কপালটা ঠেলে বেরিয়ে আসছে। তারপর যদিও আমার হাত ভয়ে কাঁপছিল, তবু আমি বন্দুক তুলে ধরে তেড়ে গেলাম। আর সঙ্গে সঙ্গে ও দৌড়ে পালালো। সে দৌড়ানো মানুষের মতো দৌড়ানো নয়, বাতাসে সাঁতার কাটা। 2 মিনিটের মধ্যে সে কোথায় হাওয়া হয়ে গেল। এই পর্যন্ত বলে জগদীশ তার বক্তব্য শেষ করল। মিনিট 5 আমরা কেউ কোনো কথা বলতে পারলাম না। একটু পরে প্রণবেশ বলল, আর কিছু লক্ষ্য করেছিলে? জগদীশ একটু ভেবে বলল, ও যখন দৌড়ে দৌড়ে হাঁটছিল, তখন আকাশের দিকে মুখ করে যেন স্যার বাতাস শুকতে শুকতে এগোচ্ছিল। আর কিছু? না স্যার। আবার যদি ওই রকম কিছু দেখো আমাদের জানাবে।
নিশ্চয়ই জানাবো স্যার, তবে আর যেন ওকে দেখতে না হয়। প্রণবেশ মুচকে একটু হেসে বলল, ঠিক আছে জগদীশ, তুমি এখন যেতে পারো। জগদীশ আবার আমাদের স্যালুট দিয়ে চলে গেল। জগদীশ চলে গেলে আমরা দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর প্রণবেশই প্রথম কথা বলল, কি বুঝলে? রহস্যময়। যতই রহস্যময় হোক, উনি যে রাজু সুব্বাই সে বিষয়ে সন্দেহ মাত্র নেই। কিন্তু ও কি করে কলকাতায় আসবে? প্রণবেশ এসে বলল, যেমন করে সুদূর নেপাল থেকে তোমাদের দেশের বাড়ি হরিদেবপুর এসেছিল। এখানে আসার উদ্দেশ্য কি তাও বুঝতে পারছো না? যে কাজটা ও শেষ করবার আগেই কলকাতায় পালিয়ে এসেছিলে, সেই কাজটা শেষ করবার জন্য। অর্থাৎ আমাকে মারবার জন্যে? সে তো আমার চেয়ে তুমিই ভালো করে জানো। কিন্তু রাস্তা খুঁজে খুঁজে এই সল্ট লেকে এসে আমায় মারতে পারবে? একটা রোগা পটকা কঙ্কালের এতখানি ক্ষমতা? না প্রণবেশ, আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না জগদীশ যাকে দেখেছিল সে সুব্বাই। অনেক কিছু ও বাড়িয়ে বলেছে। আসলে ও একটা রাস্তার ভিখিরির ছেলে ছাড়া আর কিছু নয়। তাই যদি হয় তাহলেই তো মঙ্গল। ঠিক আছে, এখন আমাদের চোখ রাখতে হবে খবরের কাগজে। গভীর রাতে আর কেউ ওকে অন্য কোথাও দেখতে পায় কিনা। এখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প জীবন্ত কঙ্কাল এর তৃতীয় পর্বের পাঠ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।